আপনাকে আমি কতবার বলছি এই শব্দটা কখনোই আমার সামনে উচ্চারণ করবেন না। আরে তুমি এ বাড়িতে বাবা ভিক্ষা দাও বাবা। চাচি, আপনি এ বসে ভিক্ষে করেন, আপনার ছেলে সন্তান নাই? বাবা আমার দুর্ভাগ্য, ছেলে ছিল এখন থেকেও না থাকার মতো। কি বলেন? বাবা আমি খুব অবাগা, ভিক্ষা দিলে দাও। বাবা ভিক্ষা দাও। বাবা ভিক্ষা দাও বাবা। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হয় সুস্থ সবল একজন ব্যক্তি, তাহলে আপনি রাস্তায় ভিক্ষা করছেন কেন? বাবা সবই আমার কপাল। কেন আপনি কাজ করে খাইতে পারেন না? বাবা অনেক জায়গায় গেছি, কেউ কাজ দেয় না। আমি তো তোমার মায়ের মতো, আমারে কয়েকটা টাকা ভিক্ষা দাও। আমি যদিও বা ভাবছিলাম আপনাকে কিছু টাকা ভিক্ষা দেব। আমি মা নামক শব্দটাকে ঘৃণা করি, আর আপনি কি বললেন আমার মায়ের মতো। আমি মা জাতিকে ঘৃণা করি, আমি এইগুলো দেখতে পারি না, কারণ মা জাতি সর্বোচ্চ খারাপ। বাবা জানি না তুমি কোন অভিমানে এই কথা বলছো, আমি তো তোমার মায়েরই মতো নাকি? আবার আপনি একই কথা বলতেছেন। আমি বললি নাই যে মা নামক শব্দটা আমি শুনতে পারি না, শুনলে পরে আমার গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। যাই হোক, আপনাকে যদি কোনো কাজ দিয়ে আপনি কাজ করতে পারবেন? হ্যাঁ বাবা পারবো। শোনেন, আপনাকে আমার বাড়িতে কাজ দিতে পারি, কিন্তু আমি যেটা বললাম কোনোদিন মা নামের শব্দটা আমার সামনে উচ্চারণ করবেন না, আর কখনোই বলবেন না আপনি আমার মায়ের মতো। যদি সেই মতো চলতে পারেন তাহলে আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব এবং আপনাকে কাজ দিব। আচ্ছা বাবা তুমি যেটা বলবে আমি সেইভাবেই চলবো। ঠিক আছে, চলেন আমার সঙ্গে। আচ্ছা বাবা। না, সেই মানুষটা তখনই তো বললো কিছুক্ষণের মধ্যে চলে আসবো। কতক্ষণ হয়ে গেল, মানুষটার কোনো খবরও নেই। আচ্ছা, রাস্তায় এবার মানুষটা কোনো বিপদ হইলো না তো? না না, এইসব কি উল্টাপাল্টা ভাবছিস? কিচ্ছু হবে না। আরে সোহেল, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছি। কি ব্যাপার, তোমার সাথে উনি কে? আরে তুমি আমাকে ফোন করে বারবার বলতা না যে বাড়িতে কাজের মানুষ নাই, তুমি নাকি কাজের মানুষ খুঁজে পাচ্ছ না। হঠাৎ করে আসার সময় রাস্তায় ওনার সঙ্গে আমার দেখা, তাই ভাবলাম যে বাড়িতে একটা কাজের লোক দরকার, তাই কাজের লোক হিসাবে ওনাকে নিয়ে আসছি। সবই তো বুঝলাম সোহেল, দিন সময়ের অবস্থা তো ভালো না, আর তুমি তো ওনাকে চেনো না, এভাবে হুটহাট করে ওনাকে নিয়ে আসাটা ঠিক হইলো? দেখো, সব মানুষকে চিনতে হয় না, ওনার মুখের দিকে তাকালেই একটা মায়া হয়, আর ওনাকে দেখে আমার মনে হয়েছে উনি সে ধরনের লোক না। তারপরেও তুমি একটু চোখে চোখে রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে আমার কিসের আপত্তি। আর তাছাড়া উনি তো মহিলা মানুষ, এই বাড়িতে রাখতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, ওনাকে ওনার রুমটা বুঝিয়ে দাও, আমি ভেতরে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই যে শোনেন, বলছিলাম কি, আমার বর তো আপনাকে অনেক বিশ্বাস করে নিয়ে আসছে, আশা করি আপনি বিশ্বাসের অমর্যাদা করবেন না, ঠিক আছে? ঠিক আছে মা। আসেন আপনার রুমটা দেখিয়ে দিই। এই রুমটা আপনি যান, হ্যাঁ এখন থেকে এই রুমে থাকবেন, আমিও যাই। বৌমা, বৌমা আমার খুব মাথা ব্যথা করছে, আমাকে এক কাপ চা দাও তো। আরে তুমি এ বাড়িতে? তুমি? হ্যাঁ আমি। তুমি কেন এ বাড়িতে? তুমি এখানে কি করছো? আরে আমি এখানে কি করব, এটা তো আমার ছেলের বাড়ি। তার মানে সোহেল হ্যাঁ আমাদের সন্তান? না, তোমাদের সন্তান না,
সোহেল আমার সন্তান। এটা তুমি কি বলছো? সোহেল শুধু তোমার সন্তান হবে কেন? হয়তো তোমার আমার দুজনেরই সন্তান। কি বলছো? সোহেল তোমার সন্তান? সোহেল তোমার সন্তান নয়, সোহেল আমার সন্তান। তুমি কি সেদিনের কথা ভুলে গেছো? তুমি ছোট্ট একটি ছেলে রেখে তুমি অন্য লোকের হাত ধরে নিজের সুখকে বড় মনে করে তার সঙ্গে তুমি চলে গেছো, আর আজকে দাবি করছো সোহেল তোমার সন্তান? না, সোহেল শুধু আমার সন্তান। আসলে সেদিন আমি মস্ত বড় একটা ভুল করছিলাম। আর একটা সত্যি কথা কি জানো, কেউকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। আরে তুমি তো সুখের জন্যই তো চলে গেছো, কিন্তু আজকে তোমার কেন এই অবস্থা? তুমি কেন আছো এই বাড়িতে? শোনো, আমি যার সাথে চলে গেছিলাম আমি ভালোই ছিলাম, সুখেই ছিলাম, কিন্তু তার হঠাৎ মৃত্যু হয়ে যায়। তারপরে ওনার যে আগের ঘরে ছেলে সন্তান ছিল, উনি মারা যাওয়ার পর থেকে আমার সাথে ওরা খুব খারাপ আচরণ করে। আমার গায়ে হাত পর্যন্ত তোলে ওরা, আমাকে খেতে দেয় না। তারপরে আমাকে এক সময় বাড়ি থেকে বের করে দেয়। আমি অনেক জায়গায় কাজের সন্ধান করি, কিন্তু কোনো জায়গায় কাজ পাই না। তারপরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। একদিন ভিক্ষা করতে করতে সোহেল রাস্তায় আমাকে দেখে। দেখার পরে আমার কষ্টের কথা শুনে ও আমাকে এ বাড়িতে নিয়ে এসে, কিন্তু আমাকে একটা শর্ত দিয়েছে যে আমি যেন কোনোদিন ওকে না বলি আমি ওর মায়ের মতো। শোনো, তুমি চলে যাওয়ার পর থেকে ওই মা নামক শব্দকে ও প্রচুর ঘৃণা করে। আর ও যদি জানতে পারে তুমি ওর মা, তাহলে কিন্তু তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিবে। ও জানার আগেই তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না না, আমি এই বাড়ি থেকে যাব না। তুমি বিশ্বাস করো, সোহেল কোনোদিনও জানতে পারবে না আমি ওর মা। আমি এখানেই থাকতে চাই, আমি ওকে দেখতে চাই। তুমি বিশ্বাস করো, আমি কোনোদিনও ওকে বলবো না যে আমি ওর মা। দেখো, ওই বিধাতার কি নির্মম পরিহাস। আজ ছেলের বাড়িতে মা চাকরানি। তোমার আল্লাহর দোহাই, তুমি আমাকে এই বাড়ি থেকে যেতে বলো না। আমি তোমাদের সামনে থাকতে চাই, তোমাদের কাছে থাকতে চাই। সোহেলকে আমার বুকে না পাই, ও আমার সামনে থাকলে আমি তো অন্তত জানতে পারবো যে আমার সন্তানের কাছে আছে। আমি ওর দেখাশোনা করতে পারবো, ওর দেখভাল করতে পারবো। তুমি না করো না, তোমার আল্লাহর দোহাই, তুমি এটাতে না করো না। শোনো, আমি কোনোদিনও সোহেলকে বলবো না এই কথা। তবে সোহেল যদি জানতে পারে তাহলে কিন্তু বিষয়টা খারাপ হবে, মনে রেখো। ঠিক আছে। দেখো, আমি তো অচেনা একটা মানুষকে বাড়িতে নিয়ে আসলাম, তুমি একটু চোখে চোখে রাখো। কিন্তু একটা জিনিস জানো, ওনাকে প্রথম দেখেই না আমার কেমন যেন একটু ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করতেছিল। ওনাকে দেখে অনেক মায়া হচ্ছিল, এই জন্য আমি নিয়ে আসছি। সবই তো বুঝলাম, কিন্তু মানুষ তো বলে অচেনা কাউকে নাকি এভাবে হঠাৎ করে বাড়িতে আনতে হয় না। আর তাছাড়া আমি এইটা বুঝলাম না, এই বয়সে তার ছেলে পেলে থাকার কথা, এই বয়সে কেন উনি রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছিল? আমারও না মনে হয় এই বয়সে উনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিল। ওনাকে দেখে না আমার অনেক মায়া লাগতেছিল। একটা মানুষ এই বয়সে কেমনে করে ভিক্ষা করে? আচ্ছা যাই হোক, নিয়ে আসতে ভালো হয়েছে। বয়স্ক মানুষ ভিক্ষা করতেছিল, হয়তো ওনার ছেলে পেলে ওনাকে দেখতেছিল না। শোন, আমাদের মা থাকলেও তো আমাদের বাড়িতে থাকতো না কি? সেই জায়গা মনে করে আমাদের মাই আছে বাড়িতে। আর তাছাড়া সুতনা, আমি তোমাকে বারবার বলছি এই শব্দটা আমার সামনে উচ্চারণ করবা না। সোহেল দেখো, তুমি শুধু শুধু খেপে যাচ্ছ। আমি সেরকমটা বলতে চাইনি। দেখো, এটা তো তুমি অস্বীকার করতে পারবে না, উনি তো মায়ের বয়সী। আবার কিন্তু এই মা 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 শব্দটা আমার ঘৃণা লাগে। এই শব্দটা আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে মা বলছি না, খালাম্মা তো বলতে পারি। সেটা তুমি চাইলেই বলতে পারো। দেখো, মানুষ হিসাবে কি করা উচিত, একটা বয়স্ক মানুষের যদি আমরা একটা আশ্রয়ের ব্যবস্থা করতে পারি, তাকে যদি খাইতে দিতে পারি, এটা তো উপরওয়ালা খুশিই হবে নাকি? আচ্ছা, আমাকে দেখে তোমার মানুষ মনে হয় না? তোমার কি মনে হয় না আমার মধ্যে কোনো মানবতা আছে? আর মানবতা যদি নাই থাকতো তাহলে কি আমি ওনাকে নিয়ে আসতাম? আচ্ছা, তুমি কি আমার সাথে ঝগড়া করবা? আমিও তো সেটাই বলতেছি।
আচ্ছা যাই হোক, আমাদের বাড়িতে কি বাচ্চা কাচ্চা আসছে নাই? তুমি, আমি আর বাবা। একটা মাস বাড়তে হলে সমস্যা কি? এইটুকু কি আমাদের বাঁধবে? বাঁধবে না। মনে করো তিনি আমাদের গার্জিয়ানের মতোই থাকলো। আর তাছাড়া সবসময় তো তুমি বাড়িতে থাকো না, আমি মেয়ে মানুষ একা থাকি। আর একজন মহিলা মানুষ থাকলে আমার তো ভালোই লাগবে। তা তো ঠিকই বলছো। আর এটা কি বললা, বাচ্চা কাচ্চা নেই, কিন্তু হতে তো পারে, তাই না? হবে তো। আর সেটা দেখার জন্য না একটা মানুষের দরকার হয়। যেহেতু তোমার মাও নেই, আমার মাও নেই, উনি আসছে, ভালোই হয়েছে। আমি ভাবছি আমি আর প্রবাসে যাব না, একটা বাচ্চা কাচ্চা হবে, তার সঙ্গে খেলা করব। এই শোনো, একদম দুষ্টমি না। তুমি তো বললা 2 বছর থেকে তারপর চলে আসবা, আর এখন বলছো বাচ্চা কাচ্চা নেবার জন্য যাবা না। শোনো, বাচ্চা কাচ্চা একটা ভবিষ্যৎ আছে না, তার জন্য চিন্তা করে হলেও তোমার প্রবাসে কিন্তু আরেকবার যাওয়া দরকার। না, আমার বউটা ছেড়ে না আমি প্রবাসে থাকতে আমার আর ইচ্ছা করে না। হয়েছে, এটা রোমান্টিক করার টাইম না। যাই হোক, বসো। খাওয়া দাওয়া শেষ হয়নি? তারপর আসতে। আরে পরে খাবো। আহা, আরে বৌমা, তুমি এসব কি করছো? দাও আমার কাছে, দাও। ছি ছি, আপনি এগুলা কি বলতেছেন? দেখেন, আমি বসে থাকবো আর আপনি সব কাজ করবেন, তাই কি হয়? বৌমা, আমি তো এই বাড়িতে আছি, আমি থাকতে তুমি কেন এসব কাজ করতে যাবে মা? হয়তো আপনি আমার মাও না, শাশুড়িও না, তাতে কি হয়েছে? হাজার হোক, আপনি তো আমার মায়ের মতো। আমি যদি আপনার মেয়ে হইতাম তাহলে কি আমি আপনার কাজ করতে দিতাম? আর আপনার না যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে সংসারের সব কাজ আপনাকে করতে হবে না। মা, আর তুমি যদি আমার মেয়ে হতে, আমি কি তোমাকে এই কাজগুলো করতে দিতাম বলো? শোনো, তুমি ছোট মানুষ, আর এসব কাজ আমি খুব ভালো পারি, আমার কোনো সমস্যা হবে না। শোনো, আমি কাজ করব, তুমি দেখবে যে মারা কীরকম কাজ করে, আমার কাজ দেখে তুমি শিখবে। এই তো ভালো কথা বলছেন, আপনি আমাকে শেখাবেন। যদি কোনো কাজ ভুল করি সঙ্গে সঙ্গে আমাকে ধরাই দিবেন। তবে আমি যতটুকু পারি আমি করব, যেইটুকু কাজ আমি পারবো না তখন সেটুকু আপনি করে দিবেন। বৌমা, যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করেন, কী জানতে চান বলেন। বৌমা, তোমার বাবা মা নেই? বাবা মা? আমার বাবা মা ছিল, এখন আর নাই। জানেন তো, বাবা মার মুখটাও না ঠিক সেইভাবে মনে নেই। খুব ছোট্টবেলায় শুনেছি অ্যাক্সিডেন্টে নাকি বাবা মা দুইজনে মারা গেছে। আর বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখেছি আমি মামা মামির কাছে মানুষ হয়েছি। তারপরে তো বিয়ে হয়ে আমি এই বাড়িতে আসি। আমার খুব শখ ছিল আমার শাশুড়ি থাকবে, তাকে নিজের মায়ের মতো দেব, মায়ের অভাবটা পূরণ করব। কিন্তু সে ভাগ্যটা আমার হয়নি। বাসরাতে যখন সোহেলকে জিজ্ঞেস করছিলাম ওর মায়ের কথা, ও আমার বোন খুব ক্ষেপে গেছিল। ও নাকি মা নামক শব্দটাকে খুব ঘৃণা করে। ও আমাকে কি বলেছিল জানেন? ও আমাকে বলেছিল, তোমার মা নেই, এর কারণে আমি তোমাকে বিয়ে করছি। যদি তোমার মা থাকতো তাহলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। তখন আমি জিজ্ঞেস করছিলাম কেন? ও উত্তরে বলেছিল, তোমার মাকে আমার মা বলে ডাকতে হতো তাই। আমি না সত্যি অবাক হয়ে গেছিলাম, একটা মানুষ তার মাকে এতটা ঘৃণা করে। যখন ওর মা সম্বন্ধে আমি কিছু জানতে চাইছি, ও তখনই খুব ক্ষেপে যাইতো। এর জন্য আর আমি কখনো জিজ্ঞেস করিনি। এই দেখেন, আমি তো তখন থেকে আমার পেছাল পেরিয়ে যাচ্ছি। যাই হোক, আমারও মানে সোহেলেরও মানে, তাতে কি হয়েছে? আপনি তো আছেন, আমাদের মায়ের মতোই তো। আর তাছাড়া প্রথমে যেরকম ভাবছিলাম না, যেদিন সোহেল আপনাকে প্রথমে এই বাড়িতে নিয়ে আসে, আমি সেদিন ভাবছিলাম অচেনা মানুষ বাড়িতে আসলে কোনো সমস্যা হতেই পারে। কিন্তু আপনি আমাদের বিশ্বাসটা রাখছেন, বলতে পারেন মায়ের কিছু জায়গাটা নিয়েছেন। এখন সোহেল বিশ্বাস না করলে আমি কিন্তু আপনাকে মায়ের মতোই মনে করি। তবে হ্যাঁ, আমি যদি কখনো কোনো ভুল করি সেটা কিন্তু আপনি আমাকে ধরিয়ে দিবেন, কেমন? আচ্ছা বৌমা, তুমি এখন এগুলো আমাকে দাও তো। এই দেখেন আম্মা, আমি নিয়ে যাচ্ছি তো। বললাম না আপনি যথেষ্ট বয়স হয়েছে, আপনি এত কাজ করতে হবে না। আপনি এক কাজ করেন, আমি না ইলিশ মাছটা ভালো করে রান্না করতে পারি না, আজকের ইলিশটা আপনি রান্না করেন। হ্যাঁ মা, আমি অনেক মজা করে রান্না করব। আচ্ছা দেখেন, রান্নাঘরে আমি সব কিছু জোগাড় করে রেখে আসছি, আপনি তাহলে রান্না করেন, আমি আসি। আচ্ছা মা। সোহেল, বাবা একটু দাঁড়াও, বলছি দুধটা খেয়ে যাও। আপনি জানেন না আমি দুধ খাই না, দুধ পছন্দও করি না।
শোনো, মুরব্বীরা কিছু বললে শুনতে হয়, আমি তোমার মায়ের মতো। আপনাকে আমি কতবার বলছি এই শব্দটা কখনোই আমার সামনে উচ্চারণ করবেন না। আমি মা নামক শব্দটা ঘৃণা করি, আর আপনি সেই শব্দটাই আমার সামনে বারবার উচ্চারণ করেন। আপনি যদি ফাদ্দার আর এই মা নামক শব্দটা উচ্চারণ করেন, আপনাকে এই বাড়ি থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিব। সাহেল, তুই ইনার সঙ্গে এই ব্যবহার করতেছিস কেন? হ্যাঁ, এ তো বয়োজ্যেষ্ঠ মানুষ, তোকে আমি এইটাই শিখাইছি। বাবা, উনি ভুল করে বলছে আমার মায়ের মতো। উনি যদি বলতো উনি আমার মা, আমি যে কি করতাম সেটা আমি নিজেই বলতে পারছি না। তাই তোমাকে বলে যাচ্ছি, উনাকে নিষেধ করে দাও কখনো যেন এই শব্দটা আমার সামনে উচ্চারণ না করে। আর যদি উচ্চারণ করে আমি কি করবো সেটা আমি নিজেই জানি না। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো বলবো না। এই কথাটা যেন মনে থাকে, ফাদ্দার যেন এই শব্দটা আর উচ্চারণ না করেন। আমি তোমাকে প্রথম দিনই মানা করছিলাম যে দেখো, তুমি এই মা নামক শব্দটা ব্যবহার করবে না। ও মা নামক শব্দে ঘৃণা করে। তুমি যদি ছোটবেলায় ওকে এইভাবে না রেখে যদি অন্য লোকের হাত ধরে না যেতে, তাহলে আজকে এই কাজটা হতো না। তুমি যে ভুল করছো, এই ভুলের জন্য তুমি নিজেই দায়ী। দেখলে তো? যা, শোনো, আর এই ভুল করবে না। আসো, তুমি আমার সঙ্গে আসো। সোহেলের আব্বা, আমি আর পারছি না। চোখের সামনে ছেলেকে দেখে ছেলেকে ছেলে বলতে পারবো না, ও আমাকে মা বলে ডাকবে না। আমি আর সহ্য করতে পারছি না। আমি ভেবেছিলাম ওর সামনে থাকতে থাকতে, আমাকে দেখতে দেখতে কোনো এক সময় আমার প্রতি ওর অনেক মায়া হবে, আর আমি তখন বলবো সোহেল। আমি ভেবেছিলাম ও আমাকে দেখতে দেখতে আমার উপর একটা মায়া হবে, তারপর আমি কোনো এক সময় ওকে বলবো সোহেল আমি তোর মা। কিন্তু সোহেল যে মা নামক শব্দটা একেবারেই সহ্য করতে পারে না, না জানি কখন কি করে বসে। তাই আমি ভাবছি কি জানো, আমি আর এ বাড়িতে থাকবো না, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। সোহেলের মা, তুমি ধৈর্য ধরো। দেখো, সোহেলের উপরটা যত শক্ত দেখছো, ভিতরটা ঠিক অতটুকু নরম। তুমি ধৈর্য ধরো, দেখো একদিন ওই এমনি ঠিক হয়ে যাবে। সি বাবা, সি এসব কি? আমি যে আপনাকে বলি, আপনাকে আপনি খুব ভালো মনে করছিলাম। আপনার চরিত্র যে এরকম খারাপ সেটা আমি বুঝতে পারিনি। আপনি দিনে দুপুরে আমার বাবার সঙ্গে কি করতেছেন? বাবা চুপ! আর একটা কথা বলবেন না। সোহেল তো ঠিকই বলছে। হ্যাঁ, আমি আপনাকে ভাবছিলাম আপনি খুব ভালো একটা মানুষ, কিন্তু আপনার ভিতরে ভিতরে যে এতটা নোংরা সেটা চিন্তাও করতে পারিনি। আর বাবা, আপনার তো বয়স হয়ে গেছে। আপনাকে অনেকবার সোহেলে বলছে, আমিও বলছি বাবা আপনাকে একটা বিয়ে দিই, আপনি বারবার না বলছেন। আর সামান্য একটা কাজের মহিলার সঙ্গে, ছি! হ্যাঁ বাবা, তুমি আমাকে বলতা, আমি তোমাকে বিয়ে দিতাম, কিন্তু তাই বলে তুমি একটা কাজের মেয়ের সঙ্গে। বাবা, আমাদের চুপ! আপনি কোনো কথা বলবেন না, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। সোহেল, আমি তোমার প্রথমেই বলছিলাম কাউকে না জেনে শুনে বাড়িতে নিয়ে আসা ঠিক না, কিন্তু সেদিন তো তুমি আমার কোনো কথা শোনোনি। তুমি আমারে কি বলছিলা? না, ওনার মুখ দেখে মনে হয় না যে উনি খারাপ মানুষ, উনি খুব ভালো মানুষ। দেখলা তো ভালো মানুষের ফল। দেখো, তুমিও তো আমাকে লাস্ট পর্যন্ত বলছিলা যে ওনাকে নাকি তোমার মায়ের মতো মনে হয়, ওনাকে তুমি মায়ের মতো ভালোবাসো। দেখছো, এটা তার নমুনা। বিশ্বাস করলে যে এরকম বিশ্বাসের সাথে মানে অপব্যবহার করবে সেটা আমি বুঝতে পারি না। মানুষ ঠিকই বলে, এই ছোট লোকদের না বিশ্বাস করতে না, এরা সুযোগে সদ্ব্যবহার করে। এটা আমি মায়ের মতো ভাবছিলাম। সি! এই জন্য আমি মা নামক শব্দটি এত ঘৃণা করি। সোহেল, বৌমা, অনেক হয়েছে, তোরা এখন চুপ কর। তোরা কি চিনিস? এ বাইরের কেউ নয়, এ হলো তোর মা। মা? বাবা, এটা তুমি কি বলছো? উনি আবার মা হতে যাবে কেন? তুমিই তো বলছো আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা অন্য একটা লোকের হাত ধরে চলে গেছে, আর তুমি এখন বলছো ইনি আমার মা। এটা আমি বিশ্বাস করি না। বাবা সোহেল, তোর আব্বা ঠিকই বলেছে, আমি আর কেউ না, আমি তোর সেই কলঙ্কিনী মা। জানিস বাবা, আসলে আমি সেদিন অনেক বড় একটা ভুল করছিলাম।
তোকে রেখে তোর বাবাকে রেখে অন্য একটা লোকের হাত ধরে চলে গেছিলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ এতটা বছর ছেলের বাড়িতে মা চাকরানি, আজ তোর বাড়িতে আমি চাকরানি হয়ে এসেছি, মা হয়ে আসতে পারিনি। বাবা, মানুষ তো জীবনে কত ভুল করে, কত অন্যায় করে। আল্লাহ যদি মানুষকে ক্ষমা করতে পারে, মানুষ হয়ে কেন মানুষকে ক্ষমা করতে পারবে না? তুই আমাকে ক্ষমা করে দে, আমাকে মা বলে স্বীকার কর বাবা। মা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপী করো না। আমি এত বড় পাপ নিতে পারবো না। কিন্তু মা, আমাকে ছোট্ট রেখে তুমি কেন চলে গেছিলা? তুমি জানো আমি এই মা নামক শব্দটা কেন ঘৃণা করি? আমি যখন ছোটবেলায় আমার ছোট ছোট বন্ধুর সঙ্গে খেলা করতাম, ওদের মা এসে ওদেরকে আদর করত, চকলেট দিত। কিন্তু আমার তখন ইচ্ছা হতো আমার যদি মা থাকতো, আমাকেও এমন করে আদর করতো, আমাকেও হাতে চকলেট দিত, আমাকেও কোলে নিত। তারপরের থেকে মায়ের প্রতি ঘৃণা শুরু হয়। জানো, আমি মুখ দিয়ে যতই বলি মাকে আমি ঘৃণা করি, কিন্তু আমার মনের মধ্যে অনেক হাহাকার মা, আমার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য, মায়ের আদর পাওয়ার জন্য। আমি যখন বড় হলাম, সবাই আমার দিকে আঙুল তুলতো, সবাই আমাকে বলতো সোহেলের মা অনেক খারাপ, সোহেলের মা অন্য একটা লোকের সঙ্গে পরকিয়া করত, সোহেলের মা কলঙ্কিনী, সোহেলের মার চরিত্র খারাপ। আমি এগুলো নিতে পারতাম না। আমি দিন দিন দেখতে দেখতে মা নামক শব্দটাকে এত ঘৃণা করতাম, এত ঘৃণা করতাম যে কেউ যদি আমার সামনে মা শব্দটা উচ্চারণ করতো, আমার মনে হইতো ওকে আমি মেরে ফেলি, ওকে আমি খুন করি। জানো, আমি যখন প্রবাসে ছিলাম, আমার যতগুলো বন্ধু ছিল সবাই দিন শেষে মায়ের সঙ্গে কথা বলতো, মা ছেলের খোঁজ খবর নিত। কিন্তু আমি দিন শেষে এত পরিশ্রম করে, এত কষ্ট করে রুমে আসতাম, কিন্তু আমাকে কেউ একদিনও ফোন করে বলেনি সোহেল বাবা তুই কেমন আছিস, সোহেল তুই খাওয়া দাওয়া করছিস, সোহেল তোর শরীরটা ভালো আছে। এই শব্দটুকু আমি নিতে পারি নাই মা, এই কষ্টটা আমার চালাতে হয়ে গেল। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? মা, আমাকে তুমি একটু আদর করে দাও না। জানো মা, আমি যখন প্রবাসী অসুস্থ হয়ে যাইতাম, গায়ে প্রচুর পরিমাণে জ্বর আসতো, তখন আমার বলতে ইচ্ছা করতো মা তুমি কোথায়, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না। কিন্তু সে কথাটা আমি কাউকে বলতে পারতাম না, কাউকে বলতে পারতাম না। মা, আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে আর ছাড়তে পারবো না। মা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি, আমি তোমাকে কষ্ট দিচ্ছি, আমাকে তুমি ক্ষমা করো। ও মা, তুমি আমাকে ক্ষমা করবে না, আমাকে সন্তান হিসেবে আদর করবে না মা? কি মায়ের আদর কি শুধুমাত্র তুমি একাই নিবা, আমি কি নিব না? তোমারও তো অনেক শখ ছিল তোমার একটা শাশুড়ি হবে, তুমি তাকে মায়ের মতো আদর করবা, মায়ের মতো ভালোবাসা নেবা। দেখছো, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, তুমি মা পেয়ে গেছো। একদম ঠিক বলছো মা। শোনেন, একবার যা করা করছেন, আর কিন্তু আমাদের ছেড়ে যাওয়া চলবে না। আব্বা, আম্মা, শুনেন না, আমরা তো না বুঝে অনেক কথা বলে ফেলছি। বলেন আমাদের দোষটা কোথায়? আমরা যেটা দেখছি সেই হিসেবে তো উল্টোপাল্টা বলছি। আপনারা কিছু মনে করেন না প্লিজ। না বৌমা, কি মনে করবে? তোমরা যেটা করছো তোমাদের জায়গা থেকেই করছো। সোহেল, আজকে দুপুরে কি খাবি সেটা বল। মা, তুমি যেটা রান্না করবা আমরা সেটাই খাবো। আমি বলি কি, আম্মা তো এই সংসারে আসার পর থেকে বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকে, তার চেয়ে আব্বা আম্মা যা একটু গল্প করো, আমি না হয় দুপুরের খাবারের ব্যবস্থাটা করি। যাও বৌমা।